Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে থেকে নতুন একটি সিরিজ এবং আজকের এই সিরিজ যার নাম হচ্ছে জিকে জিএস কিং। অর্থাৎ এখানে আমরা পরীক্ষা করব যে জিকে জিএস এর কিং কে। তুমি যে পরীক্ষায় দাও না কেন, জিকে এমন একটা পার্ট যেখানে তুমি ভালো স্কোর না করতে পারলে কোনোভাবেই দাঁড়াতে পারবে না। প্রত্যেকটা পরীক্ষায় সেন্ট্রাল হোক বা রাজ্যের হোক, জিকে এমন একটা জায়গা 25টা জিকে করতে হয়তো 5 মিনিট লাগবে যদি কমন পাও। ঠিক আছে, কমন পেতে গেলে তোমাকে পড়তে হবে, হিউজ পড়তে হবে এবং নিজেকে কিং তৈরি করতে হবে। তো সেই প্রচেষ্টাটাই আমাদের কাছে থাকছে যে তোমাদেরকে আমরা জিকে কিং করে তুলব। ক্লাস দেখতে হবে রেগুলার, ইচ্ছা মতো দেখলে হবে না। আজকে দেখবো, কাল দেখবো না, পরশু দেখবো, ওই থিওরি বাদ দাও। প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে। একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, হয়তো তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছো, হয়তো ম্যাথ অনার্স, ফিজিক্স অনার্স কি যাই হোক, বা ইতিহাস নিয়েছো বা ভূগোল নিয়েছো, যে কোনো সাবজেক্ট তুমি পড়ে থাকো না কেন, কম্পিটিটিভ সিলেবাসে এসে তোমাকে সব বিষয় পড়তে হবে। এবং এখানে কিন্তু এমন নয় যে তুমি সায়েন্স পড়ে এসছো, ফিজিক্স নিয়ে অনার্স করেছো, হয়তো ওটাই তোমার সাবজেক্ট আরগুলো তোমার সাবজেক্ট না, এরকম কিন্তু না। অনেকে এই জিনিসটা ভুল করে যে আমি ইতিহাস পড়েছি, ম্যাথ হয়তো পারবো না। বিষয়টা সেটা কিন্তু নয়। তোমার মধ্যে সব পটেনশিয়াল আছে, তোমাকে সেটা খুঁজে বার করতে হবে প্রচেষ্টার দ্বারা। চেষ্টাটা করতে হবে একদম এন্ড লেভেল, সর্বোচ্চ লেভেল পর্যন্ত। তোমাকে চাকরি যদি পেতে হয় তোমাকে সেই রকম পরিশ্রম করতে হবে। বর্তমান দিন বলো আর যেদিন বলো, যে 100% চেষ্টা করবে সে সফল হবেই হবে। তুমি যে ব্যাকগ্রাউন্ডে হও না কেন, ইতিহাস, ভূগোল, সায়েন্স যেটাই হও না কেন, পরীক্ষা দিতে হচ্ছে সব সাবজেক্ট মিলিয়ে। তোমাকে ভাবতে হবে সবকটা সাবজেক্ট তোমার নিজের সাবজেক্ট। এখানে কোনো অন্য কারণ না, লোকের সাবজেক্ট নয় যে ও ম্যাথ অনার্স মানে ওর ম্যাথ পড়তে হবে, আমার পড়লে আমি পারবো না, এই বিষয়টা কিন্তু নয়। ঠিক আছে, সমস্ত সাবজেক্ট তোমার নিজের এবং সমস্ত সাবজেক্টে একটা ভালো দখল তোমাকে অর্জন করতে হবে। সেই জন্য কি করতে হবে, চ্যাপ্টার ভিত্তিক পড়তে হবে এবং মক টেস্ট দিতে হবে। আজকে আমরা মক টেস্ট নাম্বার 1, সেট নাম্বার 1 আলোচনা করব। জিকে জিএস কিং, তোমাকে প্রমাণ করতে হবে যে তুমিই রাজা। ঠিক আছে, সময় এসে গেছে নিজেকে প্রমাণ করার, যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি। তো প্রত্যেকে লেগে পড়েছো যে যখন তোমাকে জয় করতে হবে, শেষ পর্যন্ত চাকরিটা নিতে হবে। শুধু পরীক্ষা পাস করা না, শেষ পর্যন্ত চাকরি নিতে গেলে তোমাকে কিন্তু প্রস্তুতি এখন আজ এই সময় থেকেই শুরু করতে হবে। যা হয়েছে হয়েছে, নতুন করে শুরু করো। তো আমাদের যে ক্লাস রুটিন আছে, ক্লাস রুটিন ফলো করতে হবে, ফ্রি ক্লাস। পাশাপাশি সমস্ত ক্লাসের লিঙ্ক, নোটিফিকেশন টেলিগ্রাম গ্রুপে তোমরা পাবে। আমাদের পেড কোর্স TWS একাডেমি অ্যাপে হচ্ছে। এই অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, বিভিন্ন ব্যাচ তোমরা সেখানে পাবে। WBKP ফাউন্ডেশন, প্রো ব্যাচ, SSC, গ্রুপ সি, গ্রুপ ডি বা নতুন ব্যাচও শুরু হয়েছে। যারা আছো ক্লাসে প্রত্যেকে দেখে রাখো, আমাদের অ্যাপ ভিজিট করলে সব ব্যাচ তোমরা পাবে। তো আমরা MCQ প্র্যাকটিস যেমন করি তেমনই হবে, কিন্তু নতুন করে আবার কিন্তু মক টেস্ট নাম্বার 1 প্রশ্ন প্যাটার্ন দেখলেই তোমরা বুঝতে পারবে কত হচ্ছে স্কোর। 25 কোশ্চেন, বেশি নয়। 25 কোশ্চেনের মধ্যে কত পাচ্ছ, পার্সেন্টেজ দেখতে হবে। কোশ্চেন নাম্বার 1, বর্তমান জুলাই ফিফা র্যাঙ্কিং একটা প্রকাশ হয়েছিল এবং ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত। এখন প্রশ্ন হচ্ছে ফিফা র্যাঙ্কিং মানে কিসের র্যাঙ্কিং স্যার? ফুটবল। ফিফা র্যাঙ্কিং মানে ফুটবল র্যাঙ্কিং। ফিফা হচ্ছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সারা পৃথিবী জুড়ে। তো ফিফার হেডকোয়ার্টার কোথায় আছে? সুইজারল্যান্ডে, জুরিখে আছে। এই ফিফার র্যাঙ্কিং অনুযায়ী ভারতের র্যাঙ্ক কিন্তু একেবারে সেই নামতে 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 এখানে সব থেকে যেটা বেশি সেটা 133। কোশ্চেন নাম্বার 133, 133 নাম্বার র্যাঙ্কে ভারত পৌঁছে গেছে। ভারত সর্বোচ্চ মানে সব থেকে ভালো র্যাঙ্ক করেছিল 96, সে অনেক আগে, 2000 সালের আগে। কিন্তু কিছু বছর আগেই আমরা 106, 105 এই 100-র কাছেই ছিলাম। এখন মানে একেবারে শেষের দিকে, মানে শেষের দিকে নয়, 133 এরকম র্যাঙ্কে পৌঁছেছি। যাই হোক, তো এটা আমাদের র্যাঙ্ক যেহেতু ভারতের, এটা মনে রাখতে হবে পরীক্ষার জন্য। শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলো রক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি হলো কি?
তো এই ক্লাসে আমরা সব সাবজেক্ট থেকে প্রশ্ন রাখবো, যেমন পরীক্ষায় থাকে। তোমরা নিজেকে যাচাই করবে যে কত তুমি হচ্ছে। শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে আমরা ঘরের যে কারেন্টের জিনিসপত্রগুলো রক্ষা করার জন্য আমরা যেটা ব্যবহার করি, আর্থিং, ফিউজ ব্যবহার করি, স্টেবিলাইজার, বৈদ্যুতিক মিটার। তো মিটার তো সবার আছে, সেটা বড় কথা নয়। এখানে আমরা ব্যবহার করি ফিউজ তার, ফিউজ ব্যবহার করি। অর্থাৎ ফিউজ কোনো রকম ডিস্টারবেন্স যদি আসে, ফিউজ তারটা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ঘর বাড়ি সুরক্ষিত থাকবে। আচ্ছা, ঠিক আছে। আর্থিং যদি না থাকে, দেখবে কোনো যন্ত্রপাতি, তুমি কম্পিউটার চালাচ্ছ, হাত দিয়ে শক খাচ্ছ, বডি হয়ে যায় বলি না আমরা। তো আর্থিং এর ডিস্টার্ব হলে এটা কিন্তু হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 3। 2027 সালে ওডিআই মেন্স ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হবে। এটি কততম বিশ্বকাপ আয়োজন হবে আর কি? প্রশ্নটা বুঝতে পেরেছো? ওয়ান ডে ইন্টারন্যাশনাল, ওডিআই, ওয়ান ডে ইন্টারন্যাশনাল। ক্রিকেটে আমরা 3 ধরনের ফরম্যাট দেখি। একটা হচ্ছে T20, 2020, ওডিআই মানে 50-50, 50 ওভারের খেলা, আর টেস্ট 5 দিনের খেলা হয়। তো যাই হোক, তো এখানে আমরা যদি দেখি যে ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লাস্ট হয়েছিল 2023 সালে। 2023 সালে আমরা ইন্ডিয়া হচ্ছে হোস্ট কান্ট্রি ছিলাম, অর্থাৎ আয়োজক দেশ। হোস্ট কান্ট্রি কে ছিল? ইন্ডিয়া, যেখানে অস্ট্রেলিয়া জয়লাভ করেছিল, ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। তো 2027 সালে সেটা আবার অনুষ্ঠিত হবে। আমরা জানি কোথায় হবে, সাউথ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ে, এই 3টি দেশে আয়োজিত হবে। এবং এখানে তোমাকে মনে রাখতে হবে এটি হবে 14তম আয়োজন। 2023 ছিল 13তম আয়োজন ছিল, এবং 2027 সালে ওটা হবে 14তম আয়োজন। ওকে, প্রথম ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় কত সালে সেটা তোমরা কমেন্ট করবে, এবং সেখানে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু চ্যাম্পিয়ন হয়। প্রথম 2বার ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয়বার ভারত 1983 সালে। তাহলে 83 থেকে ব্যাক করবে তুমি 4 বছর অন্তর। তো 83 থেকে ব্যাক করলে 79, তার আগে হচ্ছে 75। মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়? দেখ, কোশ্চেন লেভেল কিন্তু সব রকম মিশিয়ে আছে, সহজ প্রশ্ন, কঠিন, মডারেট, সব রকম প্রশ্ন তোমরা পাবে। কারণ একটা পরীক্ষায় সব রকম প্রশ্নই থাকে, সব কঠিন থাকে না, আবার সব সহজ নয়, মানে মিশিয়ে থাকবে, এবং সেটাই আমাদের প্র্যাকটিস করে যেতে হবে। মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে আমরা ব্যবহার করি উত্তল দর্পণ। আচ্ছা, উত্তল, অবতল, সমতল, এই দর্পণগুলো চেনার পদ্ধতি কি? ধরো তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো বাড়িতে, তোমার যে হাইট, তুমি সেম হাইটে তোমার ছবিটা দেখছো। তুমি ওই আয়নার সামনে গিয়ে দেখছো তোমার হাইট ধরো 167 সেন্টিমিটার, তুমি 167 দেখছো সমান সমান, তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণ হচ্ছে বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্ব দৈর্ঘ্য, আমরা দুটো দৈর্ঘ্য দিয়েই শুধু ব্যাখ্যা করছি। বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কি হয় স্যার? সমান হবে। উত্তল দর্পণে কি হয়? তুমি বাইক নিয়ে যাচ্ছ, বাইকের যে ভিউ ফাইন্ডার, মোটর গাড়ি বা গাড়িতে আছো, পিছনে দেখছো বড় ট্রাক, ছবি তুমি দেখতে পাচ্ছ, মানে বড় জিনিস ছোট দেখছো। তাহলে এখানে বস্তুর দৈর্ঘ্যটা কেমন হয়? বস্তুর দৈর্ঘ্যটা বড় হয় নাকি তোমার প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বড় হয়? প্রতিবিম্বের দৈর্ঘ্য। তাহলে বস্তুর দৈর্ঘ্যটা বড় দেখায় প্রতিবিম্বের থেকে, বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের থেকে বড় হয়, মানে প্রতিবিম্ব দৈর্ঘ্যটা এটা ছোট দেখায়। আর অবতলটা হচ্ছে দন্ত চিকিৎসায় বা তুমি শেভিং করতে গিয়ে দাড়ি কামানোর জন্য ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে কি হয়, তোমার যে ছবি, তোমার হাইট 167 দেখলে হয়তো 200 সেন্টিমিটার হাইট দেখাচ্ছে, মানে এটা প্রতিবিম্বটা অনেক বড় হয়। প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে বড় হয়। প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে বড় হয়, আকারের থেকে বড় হবে। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারতাম, তাহলে বস্তুর দৈর্ঘ্য লেস দ্যান প্রতিবিম্বের দৈর্ঘ্য লেখা যেত, বা এইভাবে তুমি লিখতে পারো বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের
দৈর্ঘ্য সমান বা বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান, আর উত্তল দর্পণে বস্তুর আকারের থেকে প্রতিবিম্বটা ছোট আকারের হয়। এইভাবে তুমি দর্পণ চিনে ফেলবে। কোশ্চেন নাম্বার 5 বলা হচ্ছে নিম্নের কোন খেলোয়াড় সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম খেতাব অর্জন করেছেন? গ্র্যান্ড স্লাম, এই গ্র্যান্ড স্লাম খেতাবটা কিসের খেতাব? এটা কোন খেলায় দেওয়া হয়? লন টেনিস। টেনিস আবার দুটো ভাগ আছে, আমরা জেনে থাকি, একটা টেবিল টেনিস, টেবিলে খেলা হয়, আর লন টেনিস খোলা ময়দানে খেলা হবে। ঠিক আছে, খোলা ময়দান মানে উপরে ফাঁকা, টেনিস কোর্টে খেলা হয়, টেবিলে নয়। আচ্ছা, লন টেনিস এখানে 4টি বড় প্রতিযোগিতা আছে। আমরা প্রথমে যেটা হয় জানি অস্ট্রেলিয়ান ওপেন হয়, অস্ট্রেলিয়ান ওপেন, পরে দেখবা তোমার ফ্রেঞ্চ ওপেন হবে, ফ্রেঞ্চের পরে উইম্বলডন হবে, তারপর ইউএস ওপেন আমেরিকায়। এই 4টি বড় প্রতিযোগিতাটাকে আমরা গ্র্যান্ড স্লাম বলে থাকি, এবং এই গ্র্যান্ড স্লামগুলো কাউন্ট করা হয় যে কে কটা পেয়েছে। আমরা দেখি নাদাল পেয়েছে কটা, রাফেল নাদাল অবসর নিয়েছে, 22টা জিতেছে সম্ভবত, 22টা, জোকোভিচ 24টি জিতেছে, তাই তো। রজার ফেডেরার 20টি জিতেছে। তো সব থেকে বেশি জোকোভিচ। এখন বর্তমানে ফাইটটা হচ্ছে, আগে একটা সময় ফেডেরার নাদাল ছিল, লাস্টের দিকে এসে নাদাল জোকোভিচ হলো। জোকোভিচের সঙ্গে ফেডেরার অনেক খেলা আমরা দেখেছি। এখন কার্লোস অ্যালকারাজ আর জানিক সিনার, এই দুজন কিন্তু জিতছে। আমরা অস্ট্রেলিয়ান ওপেন দেখেছি জানিক সিনার, তারপরে অস্ট্রেলিয়ান ওপেনের পর ফ্রেঞ্চ ওপেন কার্লোস অ্যালকারাজ জিতলো। আমি শুধু মেন্সদের বলছি। কার্লোস অ্যালকারাজ জিতলো ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন এসে আবার জিতলো জানিক সিনার, ইটালিয়ান। আবার ইউএস ওপেন জিতলো কার্লোস অ্যালকারাজ, 2025 সালের কথা বলছি। তাহলে 4টি ওপেন, যেখানে আমরা 4টে প্রতিযোগীর মধ্যে দুজন দেখলাম দুটো দুটো করে জিতেছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, ভারতীয় সংবিধানের কোন ধারায় তফসিলি জাতি উপজাতির জন্য চাকরিতে আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 6, এখানে তুমি সঠিক উত্তর কি করবে? প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু অ্যান্সার করবে যে ভারতের সংবিধানের কোন ধারায় তফসিলি জাতি উপজাতির জন্য চাকরিতে আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। আর্টিকেল 375, 315, 335, 365। অপশন সি যারা করেছো 335, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 7, ভারতের 2025 সালে প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট ছিলেন কোন দেশ থেকে? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আপকামিং পরীক্ষার জন্য। আচ্ছা, চিফ গেস্ট কে ছিলেন, নামটা মনে আছে তোমাদের? 2025 সালের চিফ গেস্ট কে ছিলেন? জানুয়ারি মাস, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা পালন করি, এবং সেখানে ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট ছিল, ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট প্রাবো সুবিন্তো এটা ছিল। তিনি হচ্ছেন, মেবি নয়, এটা তিনিই ছিলেন ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট। অপশন সি এখানে যারা করেছো সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, পরবর্তী কোশ্চেন আসছে, কোশ্চেন নাম্বার 8, নিম্নলিখিত কে মাদ্রাজে রাতওয়ারি ব্যবস্থা প্রবর্তন করেন? রাতওয়ারি ব্যবস্থা প্রশ্ন আসে কোথায় প্রবর্তিত হয়? উত্তর হবে মাদ্রাজে। আমরা জানি ভাইয়াচারি ব্যবস্থা, এটা কোথায় প্রবর্তিত হয়? পাঞ্জাবে। আমাদের বাংলায় ছিল প্রথমে কি ব্যবস্থা? পাঁচশালা ব্যবস্থা, পাঁচশালা বন্দোবস্ত, ওয়ারেন হেস্টিং। তারপর তিনি করলে একশালা, তারপর চিরস্থায়ী আসলো, চিরস্থায়ীর আগে আসে তোমার লর্ড কর্নওয়ালিস 10 শালা বন্দোবস্ত করলো, ফাইনালি চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে করেছিল। তো পরবর্তীকালে যখন ইংরেজরা বিভিন্ন জায়গা দখল করছে বা অধিকার লাভ করছে, তো এরকম ট্যাক্স সিস্টেম ব্যবস্থা, এগুলো অ্যাকচুয়ালি ট্যাক্স আদায় করার ব্যবস্থা, রাতওয়ারি, ভাইয়াচারি। তো রাতওয়ারি ব্যবস্থা স্যার টমাস মুনরো চালু করেছিলেন। অপশন সি, সালটা হচ্ছে 1820 সালে। সালটা কত? 1820 সালে। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? কোশ্চেন নাম্বার 9, প্রত্যেকে যারা কানেক্ট আছে অ্যান্সার করবে যে মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী কে আছেন? দেবেন্দ্র ফডনবিস, একনাথ শিন্ডে, উদ্ধব ঠাকরে, কমল কিশোর। সহজ প্রশ্ন হয়ে গেছে, উত্তর হবে দেবেন্দ্র ফডনবিস। অপশন এ। আমাদের বর্তমান উপরাষ্ট্রপতি চেঞ্জ হয়েছে, সিপি রাধাকৃষ্ণন, তাই তো।
আচ্ছা, 2025 সালে ভারতে কততম স্বাধীনতা দিবস পালন করা হলো? এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে তুমি কি করবে? বিয়োগ করবে। বিয়োগ করতে হবে। 2025 তুমি 125 ধরে নিতে পারো, 1947টাকে তুমি 47 ধরে নিতে পারো। ঠিক আছে, এখানে তোমার ওদিকে 25 আর এদিকে 53, 78 প্লাস 1 79, এটা হবে 78। এবং লাস্টে ফাইনালি এর সঙ্গে প্লাস 1 করতে হবে, 78 প্লাস 1 79। বাংলা বিয়োগ করে দেবে, হয়ে যাবে। বা 2025 মাইনাস 1947, তুমি এইভাবে ক্যালকুলেশন করতে পারো। 2025 মাইনাস 1947, দেখবে 78 আসছে, তাই তো? এবং লাস্টে কি করতে হবে? 1 যোগ করতে হবে। কারণ কি? কততম বলেছে। ধরো আমি একটা ছবি তোমাদের দেখাই, 1 2 3 4 5, এখানে দাগ দিয়েছি 5টা গাছ লাগিয়েছো, এর মধ্যে গ্যাপ হচ্ছে 4টে, 5টা কলম আছে, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 4টে গ্যাপ। আমরা বছর যদি কাউন্ট করি, 78 বছর পূর্ণ হয়েছে, কিন্তু কততম বললে 79, কারণ 47টা প্রথমে একবার ধরেছ। যাই হোক, এটা তোমরা বুঝতে পারবে যে 1 কেন যোগ করলাম স্যার। 79তম স্বাধীনতা দিবস পালন করা হলো। আমরা এটা ক্যালকুলেশন এত 1947 না ধরে শুধু 47 আর 125 ধরেছি, আর ওটা বেশি হয়ে গেল। বা তুমি এখানে 47 থেকে 2053 আর 25 78 প্লাস 1, যেভাবে খুশি তুমি মনে রাখতে পারো। ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করা হয়? ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করা হয়? জাতীয় ভোটার দিবস এটি কবে পালন করা হয়? তো বর্তমান SIR হবে, যেটা নির্বাচন কমিশনরাই করবে, এবং SIR স্পেশাল ইন্টেন্সিভ, এই যাই হোক একটা নাম, ফুল ফর্মটা আমার ভুলে যাচ্ছে। SIR। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11, ন্যাশনাল ভোটার্স ডে 25শে জানুয়ারি পালন করা হয়। 25শে জানুয়ারি। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? হাইড্রোজেন, নিয়ন, কার্বন ডাইঅক্সাইড নাকি মিথেন? কোশ্চেনটা বোঝা গেছে? যেখানে গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? উত্তর হবে স্যার নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় মানেই তো নিষ্ক্রিয়, কোনো বিক্রিয়া করবে না। নিয়ন। তাহলে এখানে নিষ্ক্রিয় গ্যাস নিয়ন বসে আছে, তুমি অন্য জায়গায় অ্যান্সার করবে কিভাবে? অন্য এখানে অপশন তুমি করতে পারবে, তোমার ক্ষমতা আছে। যেখানে নিয়ন বসে আছে, যে কোনো নিষ্ক্রিয় গ্যাস মানে নিষ্ক্রিয় এই জন্যই তারা বিক্রিয়া করে না, তাই। ওকে, হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন নিষ্ক্রিয় গ্যাস। মাউন্ট থুলিয়ার এটি একটি পর্বত। মাউন্ট থুলিয়ার এটি কোন দ্বীপে অবস্থিত? উত্তর আন্দামান, মধ্য আন্দামান, গ্রেট নিকোবর, দক্ষিণ আন্দামান। তো আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ জানি স্যাডেল পিক বা স্যাডেল শৃঙ্গ। আর এখানে প্রশ্ন হচ্ছে মাউন্ট থুলিয়ার, এটাও একটা পর্বত আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, যেটা গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত। প্রায় অ্যাপ্রক্সিমেট 572টি দ্বীপ আছে। 572টি দ্বীপ নিয়ে গঠিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দ্বীপ নিয়ে গঠিত কি বলতো? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। একটা দুটো নয়, মানে অসংখ্য দ্বীপ। শুধু আমরা মনে করি আন্দামান একটা দ্বীপ, নিকোবর একটা দ্বীপ। তো এখানে ছোট বড় মিলিয়ে আন্দামান ও নিকোবর শুধু বলা হয় না, নিকোবর বলা হয় দ্বীপপুঞ্জ। মানে দ্বীপপুঞ্জ মানে প্রচুর দ্বীপ এখানে আছে। আমরা এখানে একটা হিসাব দিলাম, আনুমানিক 572টি, আনুমানিক নয় মানে অ্যাপ্রক্সিমেট বলতে পারি আমরা, 572টি দ্বীপ আছে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে টোটাল।
এবং তার মধ্যে গ্রেট নিকোবর দ্বীপে আমরা দেখব মাউন্ট থুলিয়ার আছে। ভূপেন হাজারিকা সেতু বলতে হবে এটি কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? ভূপেন হাজারিকা সেতু। ভূপেন হাজারিকা যিনি কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছে মরণোত্তর, আসামের একজন বিখ্যাত কবি সাহিত্যিক। ভূপেন হাজারিকা গায়ক ছিল, আমার বলা ভুল হয়েছে। তিনি কোন নদীর উপর তার নামে সেতু নির্মাণ করা হয়েছে? গঙ্গা, যমুনা, লোহিত, শতদ্রু। অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে, লোহিত নদীর উপরে। এক ব্যক্তি 10 মিটার বাহুবিশিষ্ট বর্গাকার মাঠের চারিদিকে 16 সেকেন্ডে একবার ঘুরে এলে তার গড় দ্রুতি এবং মোট সরণ কত হবে? দেখো প্রশ্ন মনে অঙ্কের প্রশ্ন সলভ করছে। দেখো সব রকম পরীক্ষার জন্য এই ক্লাসটা হচ্ছে, তো আশা করি এই বিষয়গুলো তুমি যদি একবার বুঝতে পারো তো ব্যাস তুমি কিং হয়ে যাবে, জিকে কিং হয়ে যাবে। সব রকম সাবজেক্ট বলেছি এটাই, কেউ মায়ের পেট থেকে জন্মে সাবজেক্ট নিয়ে জন্মায়নি, ঠিক আছে? যেটা ভালো লেগে গেছে বা যেটা নিয়ে বেশি পড়া হয়েছে সেটাই তুমি বেশি দক্ষ হয়েছো। বাট কম্পিটিটিভ সিলেবাসে এসে এইখানে সব সাবজেক্টে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে, সব রাজ্য তোমাকে জয় করতে হবে, ওকে? তবেই তুমি তো কিং হবে। আচ্ছা, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একটা বর্গাকার মাঠ, 10 মিটার 10 মিটার করে আছে বাহুগুলো, বর্গক্ষেত্র মানে 10 মিটার সবগুলো, এবং এখানে 16 সেকেন্ডে একটা পাক দিয়ে আসলো কেউ। গড় দ্রুতি মোট সরণ, এ বিন্দু থেকে যাত্রা শুরু হচ্ছে ABCD। এখন প্রশ্ন হচ্ছে সরণ কি হবে? তুমি যেখান থেকে যাত্রা শুরু করো না কেন, প্রথম অবস্থান আর শেষ অবস্থান যদি মিলে যায় সরণ হবে 0। তাহলে এখানে 0, এটা হবে না এটা হবে, এই দুটো কেটে দাও, ঠিক আছে? এই দুটো আগে কেটে দাও, সরণ 0। তুমি মুখে মুখে অ্যান্সার করলে সরণ মানে প্রথম কোথায় আছে আর শেষে কোথায় পৌঁছালো, এদের মধ্যে সরল লেখা টানো। প্রথম অবস্থান শেষ অবস্থান সরল লেখা, অবস্থান দুটো যদি মিলে যায়, বস্তু এ থেকে যাত্রা শুরু করে এখানে পৌঁছালো মানে সরণ 0 হয়ে গেছে। এবার আমি এটা এই অপশনটা একটু তুমি দেখে দুটো অপশন এলিমিনেট করে ফেলেছো। এবার তোমাকে দেখতে হবে গড় দ্রুতি। এই গড় দ্রুতি মানে কি? দ্রুতি মানে হচ্ছে, দ্রুতি মানে আমরা বলি স্পিড, দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বার করো ভাগ সময়। এখানে লেখাটা একটু জড়িয়ে গেছে, যাই হোক। তাহলে অতিক্রান্ত দূরত্ব তুমি কতটা করেছো? 10 10 20 30 40, 40 মিটার। সময় কত লেগেছে? 16 সেকেন্ড, 16 সেকেন্ড, 16 সেকেন্ড। তাহলে 40 ভাগ 16, 8 দিয়ে কাটো, 8 দিয়ে 16, 5 8 40, 5 ভাগ 2 মানে 2.5, 2.5 মিটার পার সেকেন্ড। কোশ্চেনটা কি খুব জটিল হলো? খুবই সিম্পল একটা প্রশ্ন, বাট তোমরা মনে করো অনেকেই যে এটা মনে হয় আমি আর পারবো না, এটা মনে হয় আমার দ্বারা হবে না। তো কিচ্ছু না, এটা ম্যাথমেটিক্স আমার মনে হয় সব থেকে সহজ সাবজেক্ট যদি হয় সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। অন্য সাবজেক্ট মনে রাখতে হবে, এখানে ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে, তুমি বার করে নিতে পারবে। তাহলে দ্রুতি আর বেগের ডিফারেন্সটা কি একটু বলে দিই। সেটা হচ্ছে এই দ্রুতি বা স্পিড, এটা নিয়ে আমি আলোচনা করবো, যাক বলবো না। দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আমি একটা ক্লাস তোমাদের নেব এই সপ্তাহে, যেখানে তুমি সরণ, ত্বরণ, বেগ, দ্রুতি, মন্দন এগুলো তোমরা বুঝতে পারবে, ডিটেলস ক্লাস নেব। কোশ্চেন নাম্বার 16, 16 নম্বর প্রশ্ন। বিশুদ্ধ জলে যদি আমরা লবণ মেশাই তাহলে স্ফুটনাঙ্কটা কি হবে? স্ফুটনাঙ্ক মানে কি? স্ফুটনাঙ্ক মানে হচ্ছে যে উষ্ণতায় তরল ফুটে বাষ্প হচ্ছে, তরলটা যখন বাষ্প হচ্ছে। যেমন জলের স্ফুটনাঙ্ক কত হয়? জলের নর্মাল স্ফুটনাঙ্ক কি হয়? স্ফুটনাঙ্ক হয় স্যার 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জলে তুমি যদি লবণ মেশাও এই স্ফুটনাঙ্ক হবে কত জানো? 100 থেকে 109 হয়ে যাবে, 100 থেকে 109 হয়ে যাবে যদি লবণ মেশানো হয়। এখানে লবণ মিশিয়ে দেখো, লবণ যদি মেশাও তাহলে এটা দাঁড়াবে 100 থেকে 109, মানে স্ফুটনাঙ্ক বাড়বে, স্ফুটনাঙ্ক বাড়বে।
ডান্ডিয়া রাস লোকনৃত্য এটি কোন রাজ্যে প্রধানত দেখা যায়? বিভিন্ন নৃত্য কোন রাজ্যে জনপ্রিয় বা কোথায় উৎপত্তি হয়েছে সেগুলো আমরা প্রশ্ন দেখতে পাই আসে। ডান্ডিয়া গুজরাট। যে প্রক্রিয়ার মাধ্যমে মাধ্যমের কণাগুলির প্রকৃত স্থানান্তর না ঘটে দিয়ে তাপের স্থানান্তর ঘটে তাকে কি বলা হয়? প্রশ্নটা কি বোঝা গেছে? আমরা তাপের সঞ্চালন যে চ্যাপ্টারটা জানি, বা তাপ, হিট এবং টেম্পারেচার, তাপ এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে যায়। একটা চায়ের কাপ, এক কাপ গরম চা তুমি যদি রেখে দাও কিছু সময় পরে ঠান্ডা হয়ে যাবে, তার মানে কি তাপটা চলে যাচ্ছে, তাপটা বেরিয়ে যাচ্ছে, তাপ সঞ্চালিত হয়ে যাচ্ছে। তো এরকম আমরা জানি যে মাধ্যমের কণা, আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে দেখি যে একটা লোহার রড তুমি গরম করেছো, একদিকে আগুন জ্বালিয়ে দিয়েছো, একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছো, এতে গরম হয়ে গেছে, এখানে গরম হতে হতে এদিকে তাপটা চলে এসছে। তাহলে এখানে মাধ্যমের কণাগুলো, এখানকার লোহা এখানে আসেনি, এখানকার লোহা এখানে আসবে না, বাট তাপটা চলে এসছে, এটাকে বলা হয় পরিবহন পদ্ধতি। আর একটা পাত্রে জল নিয়ে গ্যাসে বসাচ্ছ গরম করার জন্য, জলটা টকবক করে ফুটছে, নিচের জল উপরে, উপরের জল নিচে, মাধ্যমের কণাগুলো এখানে কিন্তু স্থান পরিবর্তন হয়, সেটা পরিচলন পদ্ধতি। বিকিরণে কোনো মাধ্যম লাগে না, বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যম লাগে না। মাদ্রাজ প্রেসিডেন্সিতে দারোগা ব্যবস্থা চালু হয় কোন সালে? মাদ্রাজ প্রেসিডেন্সি, সেখানে দারোগা ব্যবস্থা চালু হয়েছিল কত সালে? ইতিহাস থেকে প্রশ্ন, 1805, 4, 2, 7। সঠিক উত্তর আমরা এখানে কি করব? 1802 সালে। 1853 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী বাংলার শাসনভার যে ব্যক্তির উপর ন্যস্ত করা হয়? 1853 সালে চার্টার অ্যাক্ট, সেখানে আমরা কি জানি, তখন ভারতের গভর্নর জেনারেল পদটা চলছে, লর্ড ডালহৌসি তখন ভারতের গভর্নর জেনারেল, এবং সেখানে বাংলার শাসনভার যার উপর দেওয়া হচ্ছে সেটাকে মন্ত্রী, গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর, ভাইসরয়। ভাইসরয় পদ তখন কিন্তু শুরু হয়নি, ভাইসরয় পদ শুরু হয়েছে কবে? 1858 সালে, মহারানী ঘোষণাপত্র আসার পরে। তখন বাংলার শাসনভার যে ব্যক্তির উপর ন্যস্ত হয় সেই পদটার নাম ছিল লেফটেন্যান্ট গভর্নর। অপশন সি যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেনে আসছি। তো আমাদের যে ব্যাচগুলো চলছে আমি প্রথমে বলেছি, এগুলো আমরা TWS একাডেমি অ্যাপে করাচ্ছি, এই একই রকম মোডেই ক্লাস তোমরা দেখতে পাবে, যদি প্রয়োজন মনে হয় অবশ্যই ভিজিট করতে পারো। কোশ্চেন নাম্বার 21 বলা হচ্ছে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 220 ভোল্ট, পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার, এ মানে হচ্ছে অ্যাম্পিয়ার, হলে পরিবাহীর রোধ কত হবে? সূত্র আছে, যারা সূত্র জানো মুখে মুখে অ্যান্সার হবে, 1 সেকেন্ড সময় লাগবে না এটা করতে। সূত্র কি? V = IR। ভিটা কি? ভোল্টেজ, বিভব প্রভেদ। ঠিক আছে, ভোল্টেজ কম হলে আমরা কি দেখি? লাইটের জোর কমে গেছে, ফ্যানের স্পিড কমে গেছে, দেখি তো। তো ভোল্টেজ মানে বিভব পার্থক্য, মানে কতটা আপ ডাউন আছে। দুটো পাত্রে জল আছে, এখানে এতটা জল, এখানে এতটা জল, ডিফারেন্স যত বেশি হবে ফ্লোটা তত স্পিডে হবে, ডিফারেন্স যত কম হবে তত ফ্লোটা কম স্পিডে হবে, আমরা এটা বলতে পারি। আচ্ছা, এখানে যে বিষয়টা হচ্ছে V = IR, ভি হচ্ছে 220 বসাও, আইটা কত? 2, আর কত? চলো উত্তর হয়ে গেছে 110। 110 ওহম। রোধের একক হচ্ছে ওহম, রোধের একক হচ্ছে ওহম। তাহলে এটা 220/2 মানে 110। কোশ্চেন নাম্বার 22 বলা হচ্ছে যে নিম্নলিখিত কি দিয়ে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করা হয়? এই ফিলামেন্টটা কি হয়? তড়িৎ প্রবাহিত হলে এটা উজ্জ্বল হয়, জ্বলতে থাকে, আলো দেয়। তো এখানে আমরা যেটি ব্যবহার দেখি স্টিল, তামা, টাংস্টেন, অ্যালুমিনিয়াম। উত্তর হবে টাংস্টেন থাকে, তড়িৎ থেকে আলো সৃষ্টি করে। কোশ্চেন নাম্বার 23 সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ বা গ্লাসিয়ার, এটি কোন পর্বতে বা পর্বতশ্রেণীতে আছে? কারাকোরাম পর্বতশ্রেণীতে আছে। প্রশ্নটা কিন্তু খুব পরীক্ষা আসে,
কোশ্চেন নাম্বার 24, কোন ভারতীয় নেতা দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে? এটা স্বাধীনতার সময় কে কোন দিকে যাবে টাবে এইসব ব্যাপারে। উত্তর হবে এখানে সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন সি রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন, কম্পিউটার প্রোগ্রামের যে ত্রুটি হয় সেটাকে কি বলা হয়? স্পাম, ফলিস, ভাইরাস নাকি বাগস? আমরা কি বলি এখানে? এটাকে বলি বাগ। ঠিক আছে, অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে। 25 কোশ্চেন আমাদের এন্ড হলো এবং তোমাদের এটা একটু বলতে হবে যে কত তুমি পাচ্ছ। আজকের সেটের কিং কে হলো? তুমি যদি 25-এ 25 পাও তবেই তুমি কিং, এক কম পেলে হবে না। এটা হচ্ছে হোমওয়ার্ক, তুমি নিজেকে যাচাই করো। এটা হোমওয়ার্ক থাকলো। আমাদের ক্লাসগুলো পেতে ভিজিট করতে হবে TWS একাডেমি দা ওয়ে অফ সলিউশন ইউটিউব চ্যানেল, আর অ্যাপের নামটাও আমরা একই, TWS একাডেমি অ্যাপ, প্লে স্টোর থেকে তুমি পাচ্ছ। আজকের সেশন এখানে এন্ড হলো। সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।